হাই এসএস প্রেজেন্টসের বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সামনে একটা তথ্যমূলক ভিডিও নিয়ে চলে এলাম। তো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের চন্দ্রযান-2 এর সম্পর্কে চন্দ্রযান-2 এর সমস্ত তথ্য আমি তোমাদের শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো এখানে আমি চন্দ্রযান-2 মিশনটা কি, চাঁদেই বা যাওয়া হলো কেন, চাঁদে যাওয়ার উদ্দেশ্য কী ছিল, চাঁদের এই দক্ষিণ মেরুকেই বা কেন টার্গেট করা হলো, এ সমস্ত বিষয়, এবং চন্দ্রযান-2 এর যে স্পেসক্রাফট অর্থাৎ যার মধ্যে ছিল ল্যান্ডার, অরবিটার, রোভার, এ সম্পর্কেও তথ্য দেব আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে। এছাড়াও ঠিক কী ঘটেছিল, মানে লঞ্চ করার পরের থেকে ল্যান্ডিংয়ের আগে পর্যন্ত, যদিও বা ল্যান্ডিংটা সফল হয়নি, তো সেই আগে পর্যন্ত ঠিক কী ঘটেছিল সে সম্পর্কে সমস্ত তথ্য তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমেই জানাবো। তো বন্ধু, দেরি না করে চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমেই জানবো যে চন্দ্রযান-2 মিশনটা কী ছিল। তো এক্ষেত্রে বলা যায় যে চন্দ্রযান-2 মিশনটা ছিল অত্যন্ত একটা জটিল মিশন, যথেষ্ট জটিল মিশন ছিল। তো এটা হচ্ছে ইসরোর পূর্ববর্তী যে সমস্ত মিশনগুলো করেছে চাঁদের বিভিন্ন তথ্যগুলিকে জানার জন্য, তার থেকেও এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা মিশন ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ মিশন ছিল। তো সে থেকে তো বোঝা যাচ্ছে যে এই মিশনটা কেমন হতে পারে। তো এই মিশনে চাঁদের দক্ষিণ মেরুকে অভিযানের লক্ষ্য নিয়ে, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের লক্ষ্য নিয়ে তিনটে জিনিস, ল্যান্ডার, বিক্রম, অরবিটার এবং রোভারকে একত্রিত করা হয়েছিল এই মিশনে। তো এই হলো মিশন সম্পর্কে মোটামুটি একটু জানা হলো। তো এরপরে যে কথাটা আসবো সেটা হচ্ছে চাঁদেই বা যাওয়া হলো কেন। তো অন্য কোনো গ্রহতে যাওয়া যেতে পারতো, তো চাঁদেই বা যাওয়া হলো কেন। তো চাঁদে যাওয়ার যে কারণগুলো সেগুলো সম্পর্কে এতেই বলবো। তো বলা যায় যে চাঁদকে একটা দেহ হিসেবে ধরা যেতে পারে, তবে সেই দেহটা কিসের দ্বারা পরিপুষ্ট সেটা জানা দরকার। তো এক্ষেত্রে বলা যায় যে চাঁদের দেহটা পৃথিবী এবং চন্দ্রের সৃষ্টি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ একটি দেহ। এখানে চাঁদ এবং পৃথিবীকে জানার জন্য বিভিন্ন তথ্য আবিষ্কার করা যেতে পারে এবং তাকে নথিভুক্তকরণও করা যেতে পারে। এক্ষেত্রে চন্দ্রযান-2 এর লক্ষ্য ছিল যে চাঁদের প্রতি মানুষের উপলব্ধিকে, বিজ্ঞান সম্প্রদায়ের উপলব্ধিকে বাড়িয়ে তোলা, চাঁদের সম্পর্কে বিজ্ঞানের উপলব্ধিকে বাড়িয়ে তোলা এবং বিজ্ঞানের যে রাস্তা, তা মানে বিজ্ঞানকে অনেক বেশি প্রশস্ত করা, প্রযুক্তির অগ্রগতিকে প্রশস্ত করা, ভবিষ্যৎ প্রজন্মের এক্সপ্লোরার এবং বিজ্ঞানীদের উদ্বুদ্ধ করা। তো এই জন্যই মূলত চাঁদকে টার্গেট করা হয়েছিল। তো এরপরে জানবো যে চন্দ্রযান-2 এর যে মিশন, এক্ষেত্রে চাঁদের দক্ষিণ মেরুকে নির্বাচন করা হলো কেন। তো এক্ষেত্রে বলা যায় যে চাঁদ পৃথিবীর সৃষ্টি সংক্রান্ত সবচেয়ে সর্বশ্রেষ্ঠ লিঙ্কেজগুলি সরবরাহ করে। তো এক্ষেত্রে এটি অত্যন্ত একটা নির্ভরযোগ্য মিশন বলা যেতে পারে। তো এটি অভ্যন্তরীণ সৌরজগতের পরিবেশ সম্পর্কে ঐতিহাসিক রেকর্ডও সরবরাহ করে। চাঁদ সম্পর্কে আগেও কিছু তথ্য জানা গেছে, তো সেক্ষেত্রে বিভিন্ন মিশন, চাঁদে তো অনেক মিশনই হয়েছে, তো সেক্ষেত্রে সেদিক থেকে বিভিন্ন মিশন জানা গেছে। তো চাঁদের উৎপত্তি সম্পর্কে আরও কিছু বুঝতে হলে, বা চাঁদের যে আবহাওয়া বলো বা তার যে চারিদিকের যে এনভিরনমেন্টটা, সেটাকে যদি আরও ভালোভাবে বুঝতে হয়, তো চাঁদকে আরও বেশি অধ্যয়ন করতে হবে, চাঁদের উপর আরও অনেক পরীক্ষা চালাতে হবে। সেক্ষেত্রে চন্দ্রযান-1 এর দ্বারা যে আবিষ্কৃত যে চাঁদের জলের অণু রয়েছে, চাঁদের অ্যাটমসফিয়ারে অনেক কিছু মৌলের অবস্থান সে খুঁজে পেয়েছে, বা অনেক খনিজ পদার্থের সন্ধান পেয়েছে, তো সেগুলিকে আরও ভালোভাবে জানার জন্য তো চাঁদকে আরও ভালোভাবে অনুসরণ করা দরকার। সেজন্য মূলত চন্দ্রযান-2 যে মিশনটা এটা করা হয়। আর চাঁদের দক্ষিণ মেরুতে জলের সম্ভাবনা একটা যেহেতু চন্দ্রযান-1 দিয়েছিল, সেক্ষেত্রে সেই বিষয়েও একটা প্রমাণের জন্য সেক্ষেত্রেও বলা যেতে পারে। আর একটা চন্দ্রপৃষ্ঠকে ম্যাপিং করার জন্য, অর্থাৎ চাঁদের পৃষ্ঠের একটা 3D ম্যাপ তৈরি করারও প্রচেষ্টা ছিল বিজ্ঞানীদের। তবে আরও একটা, যে চাঁদের কোথাও বরফ আছে কিনা, বা বরফ জমে রয়েছে কিনা, বা জমে ছিল কিনা,
সে সম্পর্কে বিভিন্ন তথ্য জানার আগ্রহ ছিল। তো আর যেটা ছিল যে মৌলের প্রাচুর্য, চাঁদে তো বিভিন্ন মৌল রয়েছে যেটা চন্দ্রযান 1ও বলেছে। তো সেক্ষেত্রে চাঁদে তো যেহেতু বিভিন্ন মৌল রয়েছে, বিভিন্ন খনিজ মিশ্রিত রয়েছে মাটির সঙ্গে। তো আর চাঁদের যে এক্সোস্ফিয়ারটা, মানে চাঁদের যে আর এক্সোস্ফিয়ারের একটা ব্যাপার রয়েছে। চাঁদের তো বিভিন্ন স্তর আছে, তো আমাদের যেমন পৃথিবীর বিভিন্ন স্তর আছে, তো সেক্ষেত্রে চাঁদেরও বিভিন্ন বায়ুমণ্ডলেও বিভিন্ন স্তর আছে, চাঁদেরও তো একটা বায়ুমণ্ডল আছে। তবে তার যে অ্যাটমসফিয়ারটা কি, সেই অ্যাটমসফিয়ারে কি রয়েছে তার সমগ্র তথ্য জানতে চেয়েছিল বিজ্ঞানী সম্প্রদায়। তো এই সমস্ত কারণেই মূলত চাঁদের দক্ষিণ মেরুকে টার্গেট করা হয়। তো এ পর্যন্ত জানা গেল যে চন্দ্রযান মিশনটা কি, চাঁদকে কেন অনুসরণ করা হলো, বা চাঁদের দক্ষিণ মেরুকেই বা কেন টার্গেট করা হলো, এই সমস্ত বিষয়ে মোটামুটি একটু ধারণা হলেও হয়েছে। তো এবারে জানবো ল্যান্ডার, রোভার এবং অরবিটার, এই তিনটি বিষয় সম্পর্কে একটু একটু করে জানবো। কিছুটা হলেও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তথ্য সরবরাহ করতে পারবো। তো চলো এবার জেনে নেওয়া যাক যে ল্যান্ডার বিক্রম সম্পর্কে। চন্দ্রযান 2 মিশনের ল্যান্ডারটির নাম ছিল ল্যান্ডার বিক্রম, অর্থাৎ যেটা ল্যান্ড করবে চাঁদের পৃষ্ঠে তার নাম ছিল ল্যান্ডার বিক্রম। তো এই নামটিও হয়েছে কিন্তু একটা নির্দিষ্ট নামকে অনুসরণ করে। ভারতীয় অর্থাৎ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামের জনক ডক্টর বিক্রম সারাভাইয়ের নাম অনুসারে এই ল্যান্ডারটির নাম দেওয়া হয়েছে ল্যান্ডার বিক্রম। এই ল্যান্ডার বিক্রমকে 1 চন্দ্রমাস অর্থাৎ 14 দিনের জন্য ডিজাইন করা হয়েছিল। এই ল্যান্ডারটির টোটাল ওজন ছিল 1471 কেজি। এই ল্যান্ডারে যে সমস্ত জিনিসগুলো লাগানো ছিল, অর্থাৎ যে সমস্ত ইনস্ট্রুমেন্ট বা এলিমেন্টগুলো এই ল্যান্ডারে লাগানো ছিল বিভিন্ন তথ্যগুলিকে ক্যাপচার করার জন্য, সংগ্রহ করার জন্য, ট্রান্সমিট করার জন্য, তো সেই সমস্ত জিনিসগুলো বা সেই সমস্ত এলিমেন্টসগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। তো প্রথমে এই ল্যান্ডারের যে অংশটা, তো এই অংশটার নাম হচ্ছে LPDC অর্থাৎ ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা, অর্থাৎ ল্যান্ডারটা কোথায় পজিশন করছে তো সে বিষয়ে ডিটেক্ট করবে ক্যামেরা। তো ল্যান্ডারের এই অংশটার নাম হচ্ছে LHVC অর্থাৎ ল্যান্ডার হরিজন্টাল ভেলোসিটি ক্যামেরা। তো এরপর এই অংশটার নাম হলো KA ব্যান্ড আল্টিমিটার 2, KA ব্যান্ড আল্টিমিটার 2 এই অংশটির নাম। এই অংশটির নাম হলো KA ব্যান্ড আল্টিমিটার 1, KA ব্যান্ড আল্টিমিটার 1। এরপর ল্যান্ডার বিক্রমের এই অংশটার নাম হলো LASA অর্থাৎ লেজার অ্যাল্টিমিটার, লেজার অ্যাল্টিমিটার। ল্যান্ডারটির নিচেই রয়েছে 800N লিকুইড ইঞ্জিন, 800N লিকুইড ইঞ্জিন। তো এরপর যে অংশটা এটা হচ্ছে কি টাচ ডাউন সেন্সার, টাচ ডাউন সেন্সার। এরপর ল্যান্ডারের গায়ে যেগুলো লাগানো থাকে অর্থাৎ এই যে অংশগুলো, এগুলোর নাম হচ্ছে সোলার প্যানেলস। এগুলো হচ্ছে সৌরশক্তিকে কাজে লাগিয়ে যে শক্তিটা জেনারেট করে সেটা হচ্ছে ল্যান্ডারকে দেয় সক্রিয় রাখার জন্য। তো এরপর যে অংশটা দেখানো হচ্ছে এটাও একটা ক্যামেরা, এটা হচ্ছে LHDC অর্থাৎ ল্যান্ডার হ্যাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স ক্যামেরা। এগুলো যথেষ্ট উন্নত মানের ক্যামেরা, এগুলো হাই কোয়ালিটি হাই রেজুলেশনের ছবি ক্যাপচার করে পাঠায়। তো বন্ধু জেনে নেওয়া হলো ল্যান্ডার বিক্রমের কিছু এলিমেন্ট, তার সম্পর্কে কিছু তথ্য। তো চলো এবার জেনে নিই ল্যান্ডারের মধ্যে থাকা প্রজ্ঞান অর্থাৎ যে রোভারটা ছিল সেই রোভারের নাম হচ্ছে প্রজ্ঞান। তো এবারে আমরা জেনে নেব এই প্রজ্ঞানের কিছু বিশেষ তথ্য, মানে এই প্রজ্ঞানের যে বিভিন্ন অংশগুলি সে সম্পর্কে একটু ধারণা নিয়ে নেব। তো চলো জানা যাক। তো ফার্স্ট যে বিষয়টা দেখানো হচ্ছে বা যে অংশটা দেখানো হচ্ছে তো এর নাম হচ্ছে সোলার প্যানেলস। এটা হচ্ছে ওই সৌরশক্তিকে কাজে লাগিয়ে শক্তি উৎপন্ন করবে। তো এরপরে যে অংশটা দেখানো হচ্ছে এটা একটা ক্যামেরা। তো এটা হচ্ছে NAVCAM-L অর্থাৎ নেভিগেশন ক্যামেরা লেফট, অর্থাৎ বাম দিকের ক্যামেরা, এই জন্য লেফট।
তো এটাও এক ধরনের ক্যামেরা। এই ক্যামেরাটা হচ্ছে NAVCAMR অর্থাৎ নেভিগেশন ক্যামেরা রাইট। এটাও একটা নেভিগেশন ক্যামেরা, এটা রাইট অর্থাৎ ডান দিকে লাগানো আছে, সেজন্যই রাইট। তো রোভারের এই অংশটার নাম হচ্ছে APXS অর্থাৎ আলফা প্র্যাকটিক্যাল এক্স রে স্পেকট্রোমিটার। তো এখানে এক্স রে রশ্মির কিছু ব্যাপার রয়েছে। তো এবারে যে জিনিসটা দেখানো হয়েছে, যে এলিমেন্টটা দেখানো হচ্ছে, তার নাম হচ্ছে রিসিভ অর ট্রান্সমিট অ্যান্টেনা অর্থাৎ এর মাধ্যমে সে রোভার মানে এর মাধ্যমে সে ল্যান্ডারকে তথ্য পাঠাবে এবং ল্যান্ডার থেকে তথ্য রিসিভ করবে। তো এবার যেটা দেখানো হচ্ছে যে চাকাটাকে ঠিক করে রাখার জন্য রকার বগি অ্যাসেম্বলি মানে চাকাটাকে ঠিক করে চালনা করার জন্য এই ইনস্ট্রুমেন্টটাকে লাগানো হয়েছে। তো আমরা জেনে নিলাম যে এই রোভারের কিছু যন্ত্রপাতি সম্পর্কে, যন্ত্রাংশ সম্পর্কে, যেগুলো রোভারকে চালনা করবে। চন্দ্রযান 2 এর এই রোভারটি ছিল 6টি চাকাওয়ালা একটি রোবোটিক যান। এই যানটির নাম ছিল প্রজ্ঞা। এটি ল্যান্ডার বিক্রম মাটিতে ল্যান্ড করার পরে যখন তার দরজাটা ধীরে ধীরে খুলবে বা দরজাটা খোলার পরে এটা মাটি স্পর্শ করবে, মানে চাঁদের মাটি স্পর্শ করবে। ল্যান্ডিং করার পরে অবশ্য ল্যান্ডিং করার পরে যখন মানে ল্যান্ডারটা যখন তার দরজাটা ওপেন করবে তখন এই রোভারটা অর্থাৎ এই প্রজ্ঞা নামে যে রোভারটা এটা চাঁদের মাটিতে চলে যাবে। তো এরপর সে নেমে যাওয়ার পরে সেখানে চাঁদের মাটি পরীক্ষা করা সহ আরও যে বিভিন্ন কাজগুলো রয়েছে সেগুলো সে করতে থাকবে এবং সে সেই তথ্যগুলো ল্যান্ডারকে পাঠাবে এবং ল্যান্ডার পৃথিবীতে ট্রান্সপোর্ট করবে সেগুলো। তো ট্রান্সপোর্ট করার পরে সেই ইন্ডিয়ান যে স্পেস নেটওয়ার্ক, তো সে আবার কিছু তথ্য ল্যান্ডারকে পাঠাবে এবং ল্যান্ডার রোভারকে সেগুলো ট্রান্সপোর্ট করবে। তারপর রোভার তার নিজের কাজ করবে, নিজের যে সমস্ত কাজগুলো করার জন্য তাকে পাঠানো হয়েছে তো সেগুলো সে ফুলফিল করার চেষ্টা করবে। তো এবার আমরা জেনে নেব যে চন্দ্রযান 2 এর অরবিটার সম্পর্কে। এই অরবিটারকে অবশ্য ল্যান্ডারের সঙ্গে পাঠানো হয়। তো ল্যান্ডার ল্যান্ডিং করার আগে এই অরবিটার থেকে রিলিজ হয়ে যায়। সেখানে থেকেই সে অর্থাৎ চাঁদ থেকে ঠিক 100 কিলোমিটার দূরে চন্দ্রপোলার কক্ষপথে অবস্থান করে সে তার নিজের কাজগুলি করতে থাকে, অর্থাৎ সেখান থেকে চন্দ্র পৃষ্ঠের বিভিন্ন অংশের ছবি তুলে হাই রেজুলেশন ছবি তুলে ইন্ডিয়ান স্পেস মানে ডিপ স্পেস নেটওয়ার্কে প্রেরণ করে। তবে চাঁদে যদি কখনো কোনো ঘটনাও ঘটে থাকে তবে সে ছবিও সে ক্যাপচার করতে পারে। একে মূলত পাঠানো হয়েছে যে চন্দ্রযানের যে ল্যান্ডার এবং রোভারের যে কাজকর্মগুলো সেগুলোর ছবি তুলে পাঠাতে বা চাঁদের বিভিন্ন অংশে কোথায় কি হচ্ছে বা কীরকম কী তথ্যগুলো পাওয়া যাচ্ছে সে সম্পর্কে ছবি ক্যাপচার করে পাঠানোর জন্য। তো এই চন্দ্রযান 2 এর এই অরবিটারটা ওজনে ছিল, কিন্তু ওর ওজনে ছিল যথেষ্ট ওজন ছিল। তো এর ওজনটা হচ্ছে 2379 কেজি, 2379 কেজি। এখানেও অনেক উন্নত মানের আধুনিক যন্ত্রপাতি লাগানো ছিল, সোলার প্যানেল লাগানো ছিল, তারপরে হচ্ছে এখানে লাগানো ছিল উন্নত মানের হাই রেজুলেশন ছবি তোলার জন্য উন্নত মানের ক্যামেরাও লাগানো ছিল। এছাড়াও আরও অন্যান্য অনেক জিনিসই লাগানো ছিল যেগুলো দ্বারা সে ল্যান্ডার থেকে বিভিন্ন তথ্য নিতে পারবে, সেগুলোকে ইন্ডিয়ান স্পেস নেটওয়ার্কে প্রেরণ করতে পারবে, কিছু তথ্য তাকে দিতে পারে। তো এর মাধ্যমে কিন্তু তথ্য আদান প্রদান করা যায়। শুধুমাত্র যে ল্যান্ডার সরাসরি পৃথিবীকে তথ্য দেবে তাও নয়, যদি অরবিটারকেও দিতে চায় তো অরবিটারেও অ্যান্টেনা সেরকম সেন্সার লাগানো আছে যার মাধ্যমে সে ল্যান্ডারের তথ্যগুলোকে ক্যাপচার করতে পারবে এবং সেখান থেকে সে গ্রাউন্ড স্টেশনে পাঠাতে পারবে। তো এই ছিল অরবিটার। তো এবারে আমরা জেনে নেব যে ঠিক কী ঘটেছিল, অর্থাৎ ল্যান্ডিং করার আগে পর্যন্ত, অর্থাৎ লঞ্চ করার পরে থেকে শুরু করে ল্যান্ডিংয়ের আগে পর্যন্ত ঠিক কী ঘটেছিল তার সময়সূচি অনুযায়ী আমরা সবটাই জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। চলো জেনে নিই। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী অর্থাৎ 2019-এর 22শে জুলাই এই তারিখে ভারতীয় সময় অনুযায়ী তখন রাত 2:43:12 এই সময়ে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে GSLV Mark 3 রকেটে করে লঞ্চ করা হয়। তারপরে যানের কক্ষপথকে বাড়াতে একটা ধারাবাহিক সময় পার করতে হয়। এরপরে 14ই অগাস্ট
TLI অর্থাৎ ট্রান্স লুনার সন্নিবেশন চালনা করার পরে মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথকে পরিক্রমণ করা শেষ করে চাঁদের কাছাকাছি একটা কক্ষপথকে ধরে নেয়। তো সেখানেই সেই কক্ষপথ অনুযায়ী সে চাঁদকে প্রদক্ষিণ করতে থাকে। তো এরপরে 20 অগস্ট 2019-এ সফলভাবে চাঁদের কক্ষপথে তাকে প্রেরণ করা হয়, মানে যানটিকে প্রেরণ করা হয়। 100 কিলোমিটার চন্দ্রপোলার কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করার সময় করছে যখন, সেই সময় অর্থাৎ 2রা সেপ্টেম্বর বিক্রম ল্যান্ডারকে অবতরণের প্রস্তুতির জন্য অরবিটার থেকে রিলিজ করা হয়। 7ই সেপ্টেম্বর এরপর যেটা সবচেয়ে বড় মুহূর্ত ছিল, 7ই সেপ্টেম্বর যেদিন ল্যান্ডারের ল্যান্ডিং করার কথা ছিল, সেই 7ই সেপ্টেম্বর রাত 1:53 সেই সময়ে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটাই ঘটে যায়, যেটাতে বিজ্ঞানীরা সবচেয়ে বেশি চিন্তিত থাকেন। ল্যান্ডিংয়ের শেষ 15 মিনিট, সেই 15 মিনিটেই কিন্তু ল্যান্ডার বিক্রমের ক্ষেত্রে অনেক বড় একটা বিপর্যয় বলতে পারো, সেই বিষয়টা ঘটে যায়। তো তখন অর্থাৎ রাত 1:53 এই সময়ে ল্যান্ডিংয়ের পজিশন থেকে মাত্র 2.1 অর্থাৎ 2.1 কিমি উচ্চতায় থাকাকালীন ল্যান্ডারের সঙ্গে গ্রাউন্ড স্টেশনের যোগাযোগ হারিয়ে যায়। তো এটাই হচ্ছে সবচেয়ে বড় বিপর্যয় বা দুঃখজনক ঘটনা। সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত ল্যান্ডার সফলভাবে ল্যান্ডিং করতে পারলো না। তো এই বিষয়টা সবাইকেই খুবই দুঃখ দিয়েছে। তো তবে বলে রাখা দরকার যে ল্যান্ডারটা না সঠিকভাবে ল্যান্ডিং করতে পারলে অরবিটার কিন্তু সঠিকভাবে তার ঠিক জায়গায় আছে, সে তার কাজ করে যাবে বিগত কয়েক বছর ধরে, কমসে কম 7 বছরের উপরই সে কাজ করবে। তো অরবিটার সমস্ত কিছুই করবে, তার যে সমস্ত কাজগুলো করার কথা সে সমস্তই কাজ করবে। চাঁদের পিঠের বিভিন্ন ছবিও ক্যাপচার করে পাঠাতে পারে, তবে তার যে মূল উদ্দেশ্যটা ছিল তো সেটা হয়তো তার করা হলো না। তো যাই হোক, তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও। তো সমগ্র ভিডিও জুড়ে আমরা আলোচনা করলাম চন্দ্রযান 2 এর সমস্ত তথ্য। আশা করি তোমরা এই ভিডিও থেকে কিছুটা হলেও চন্দ্রযান 2 সম্পর্কে ধারণা করতে পারবে। যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো সে বিষয়ে। তো এবং আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের এই ভিডিও সম্পর্কে কিছু জানার জন্য বা চন্দ্রযান 2 সম্পর্কে জানার জন্য। এছাড়াও আপনারা যদি চান যে আমার সমস্ত ভিডিওর আপডেট পেতে চান, তো সেক্ষেত্রে ভিডিওর নিচে ডান দিকে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল নোটিফিকেশানে বেলটা বাজিয়ে দিলেই হবে, তাহলে আপনারা আমার সমস্ত ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো আপডেট বিষয় নিয়ে। চলো, আপনারা ভালো থাকবেন, বাই।